আমরা অনেক সময় বলি আমাদের দাঁতে একেবারে মুক্তোর মতো হাসি ঝরে। এই মুক্তোর মতো বলার একটা বিশেষ কারণ রয়েছে। মুক্তো যেমন এক সূত্রে গাঁথা থাকলে তবেই তার সৌন্দর্যটা যথাযথভাবে ফুটে ওঠে, ঠিক সেরকম ভাবে দাঁতের ক্ষেত্রেও কিন্তু একত্রিত হয়েই দাঁতের সৌন্দর্য আরো বেশি ফুটে ওঠে। ইন্ডিভিজুয়ালি এক একটা দাঁত কিন্তু কখনোই আপনার মুখের সৌন্দর্যের কারণ হতে পারে না, কি তাই তো ডক্টর? হ্যাঁ, একদম। সেক্ষেত্রে একটা জিনিস ভীষণ জানতে ইচ্ছে করছে, যে টার্মটা অনেকবার আমরা শুনেছি কিন্তু অ্যাজ আ কমন পার্সন সেটা কেন বা কি জন্য সেটা আমি জানি না। সেটা হচ্ছে একটা ব্রিজ। এই ব্রিজটার একটা পার্টিকুলার নামও বোধহয় আছে, কি বলে এটাকে? না, ব্রিজ তো একটা কথা, যেটা ব্রিজ কথাটার মানে হচ্ছে আমাদের টার্মে এটাকে বলি এফপিডি বলি আমরা, ফিক্সড পার্শিয়াল ডেঞ্চার। মানে একটা দাঁত নেই, তুমি যেরকম একটা ব্রিজ, আমরা নর্মাল ব্রিজে কি দেখি দুদিকে দুটো পিলার থাকে, মাঝখানে একটা হ্যাঙ্গিং পার্ট থাকে, এই ব্রিজটাও তাই। সেটা একটা দাঁত হতে পারে, দুটো দাঁত হতে পারে, তিনটা হতে পারে, সেটা ডিপেন্ড করছে যে আপনি, তার একটা ক্যালকুলেশন আছে কটা দাঁতের সাপোর্টে কটা দাঁত ট্রান্সফার করবো, তাকে ব্রিজ বলে। আচ্ছা, দাঁতের ক্ষেত্রে এটা কিভাবে ব্যবহার হয়? হ্যাঁ, এবার যে জিনিসটা নিয়ে তুমি আমি ডিসকাস করছিলাম, যেটা আজকে ইমফাসিস দেবো, ব্রিজ তো সব জায়গাতেই হয়, কিন্তু ব্রিজের একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে দাঁত থেকে আমি সাপোর্ট নিচ্ছি সে দাঁত থেকে পুরো 360 ডিগ্রি কেটে ছোট করে ফেলতে হবে। আচ্ছা, তার উপরে টুপির মতন বসবে, তার সঙ্গে মাঝখানে যেখানে দাঁত নেই সেই পার্টটা জুড়ে থাকবে। আচ্ছা, এখন আমরা কিছু জায়গাতে, মানে মুখের কিছু জায়গায় স্পেশালি সামনের দিকের দাঁতে, নিচের তো বটেই, ওপরের দিকেও সামনে একটা টেকনিক ইউজ করছি, এটার নাম হচ্ছে বন্ডেড ব্রিজ। এই বন্ডেড ব্রিজ কথাটাই আমি ভীষণ শুনেছি, কিন্তু আমি জানতাম না এটা কি পারপাসে ব্যবহার হয়। বলছি বন্ডেড ব্রিজ মানে হচ্ছে আমরা পাশের দাঁত, যে দাঁত থেকে সাপোর্ট নিচ্ছি সেই দাঁতগুলোকে 360 ডিগ্রি প্রিপারেশন বা পুরো গোল করে কাটবই না। আচ্ছা, সেখানে আমরা মিনিমাল একটা স্লট বা রাফেনিং করে সেই জায়গাটা রাফনেস বাড়াবো, স্যান্ড ব্লাস্টিং করে, মানে বালির পার্টিকেল দিয়ে করে তাতে বন্ডিং করে তার উপরে ফাইবার গ্লাসের স্ট্রিপ লাগাবো। দাঁতের মধ্যে বালির পার্টিকেল? হ্যাঁ, মানে স্যান্ড ব্লাস্টিং করলে যেটা করতে হয়, করে সেটাকে ওয়াশ করতে হয়, সেটা আমরা 29 to 50 মাইক্রনের স্যান্ড ব্লাস্টিং পার্টিকেল দিয়ে করে রাফ করে তার উপরে আমরা একটা ফাইবার গ্লাসের স্ট্রিপ বন্ড করে দেবো, যেরকম আমরা স্প্রিন্টিংয়ে করি। কিন্তু এক্ষেত্রে আমার দাঁতটাই নেই, সেক্ষেত্রে আমরা যেটা করব, এই দুটো দাঁতের মাঝখানে একটা কমপ্লিট দাঁত বানাবো, মুখের মধ্যেই বানাবো। এবার এর একটা পুরনো ফর্ম ছিল, সেটা হচ্ছে মারিল্যান্ড বলে একটা ব্রিজ, সেটা ল্যাবরেটরি থেকে তৈরি হয়ে আসে। কিন্তু মারিল্যান্ডে, আমাদের ইন্ডিয়াতে যে ধরনের মারিল্যান্ড তৈরি হয় সেগুলো সব মেটালের উপরে সেরামিক দেওয়া। আচ্ছা, সেটা কিন্তু আমাকে সিমেন্টেশনই করতে হবে, বন্ডিং করতে পারবো না, যতই চেষ্টা করি বন্ডিং করতে পারবো না। কিন্তু এই বন্ডেড ব্রিজের সুবিধাটা হলো, অসুবিধাটা হচ্ছে ডাক্তারের জন্য অসুবিধা, কারণ একটা টাইম কনজিউমিং, তার স্কিল লেভেল খুব হাই লেভেলের হতে হবে। যেটা দাঁত বানাবো দেখতে এক্স্যাক্টলি দাঁতের মতন লাগবে, আর্টিস্টিক হ্যান্ড চাই, একদম ভালো স্কাল্পচার হতে হবে, ওই কম্পোজিট মেটেরিয়াল দিয়ে বানাবো, একদম কালার ম্যাচ করতে হবে, একদম দেখে ন্যাচারাল হতে হবে। সো তার সেক্ষেত্রে এটা যেমন ডাক্তারের দিককার পার্ট, অ্যাজ আ পেশেন্ট কটা সিটিং লাগে এই জিনিস? একটা সিটিং? আচ্ছা, আমি করি 1.5 ঘন্টায় একটা বন্ডেড ব্রিজ করবো, একটা দাঁতের রিপ্লেসমেন্ট হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। সুবিধা কি, দাঁতের পাশের দাঁতগুলো লংজিভিটি বাড়লো। আচ্ছা, ওই দাঁতগুলো কাটলামই না, জাস্ট একটুখানি, মানে আমি যদি ফিউচারে আবার চাই যে বন্ডেড ব্রিজ ফেল করেছে, আই ক্যান রিডু দ্য বন্ডেড ব্রিজ। আচ্ছা, একটা ব্রিজ ফেল করলে জেনারেলি সেখানে আর ব্রিজ করা যায় না। এবার বন্ডেড ব্রিজ কখন করি সেটা তার কিছু ইন্ডিকেশন আছে। মানে সে ফর এক্সাম্পল, একটা দাঁত রিপ্লেসমেন্ট করার জন্য তো আমরা ডেন্টাল ইমপ্লান্টই করতে পারি, কিন্তু বোন ডেফিসিয়েন্সি আছে, পেশেন্টের ইমপ্লান্ট সার্জারি ইন্ডিকেটেড নয়, করতে পারছেন না, বা বোন তৈরি করতে গেলে যে সার্জারি করতে হবে সেটা তার জন্য খুব একটা অ্যাপ্লিকেবল নয়, বা সে নন ইনভেসিভ ওয়ে চাইছে, সার্জিক্যাল প্রসেস সে করাতেই চাইছে না, বা করা যাচ্ছে না কোনো কারণে, সেক্ষেত্রে আমরা বন্ডেড ব্রিজ প্রেফার করি। বা আরেকটা সুবিধা হচ্ছে, যদি পাশের দাঁতগুলো একটু নড়েও, সেক্ষেত্রে এটা সুবিধা, আমি কী করতে পারি, তার পাশের দাঁত থেকে সাপোর্ট নিয়ে এই দাঁতগুলোকে একসঙ্গে স্প্রিন্টিং করতে পারি, নড়াটা বন্ধ করতে পারি, তার সঙ্গে একটা দাঁত লাগাতে পারি। আচ্ছা, সেক্ষেত্রে ম্যাক্সিমাম কটা দাঁতের মধ্যে এটা করা যেতে পারে? আমি তো পরশুদিনই একটা 7 ইউনিট করলাম, 7খানা দাঁত। 7খানা মানে একই সাইডে না, নিচের এখান থেকে 2টো দাঁত লাগালাম আর 5টা দাঁতের সাপোর্ট দিলাম, পুরোটা বন্ডেড। ঠিক আছে, এই 2টো দাঁত আমি মুখেই বানিয়েছি। আচ্ছা, কেউ যদি এই বন্ডেড ব্রিজ করছেন ধরুন তার দাঁতে, তো সেক্ষেত্রে পেশেন্টের কি কি ডুজ এন্ড ডোন্টস থাকবে তার তরফ? হ্যাঁ,
এটা 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 খুব ভালো প্রশ্ন যে কি ডুজ অ্যান্ড ডোন্টস। ইউজুয়ালি বন্ডেড ব্রিজ ফাংশনস অ্যাজ নর্মাল ব্রিজ অ্যান্ড নর্মাল টুথ, তবে কয়েকটা রেস্ট্রিকশন থাকে, সেটা যে কোনো ব্রিজের ক্ষেত্রেই থাকে। সেটা যে আমি ছিঁড়ে কিছু খেতে পারবো না, সুতো সুতো দাঁত দিয়ে করবো না, টানবো না সুতো, আচ্ছা, কোনো রকম বোতল টোতল কিছু অ্যান্টেরিয়ালি খুলবো না, কোনো অ্যাডভেঞ্চারাস হওয়া যাবে না। হ্যাঁ মানে মাংস আমাকে সেটা ব্রিজের ক্ষেত্রে তাই, ইভেন জিরকনিয়াম ব্রিজ ফ্র্যাকচার হয়ে গেছে, দাঁত দিয়ে সামনের দাঁত দিয়ে বোতল খুললে সেটা তো স্যাভেজ অ্যাক্ট, সেটা নিজের দাঁতই ভেঙে যায়, তো বন্ডেড ব্রিজ করতে থাকবে। আদারওয়াইজ ছিঁড়ে খাওয়া বারণ। সে আর আজকালকার কে সামনের দাঁত দিয়ে ছিঁড়ে খায়, কাঁচা মাংস তো আর কেউ খায় না, অতএব খুব একটা প্রবলেম, খুব একটা কিছু হয় না, মানে ইট ইজ কোয়াইট নাইস। এবং বন্ডেড ব্রিজ কিছু ক্ষেত্রে আছে পেশেন্টস আর সো হ্যাপি, মানে এবং সবচেয়ে বড় কথা কি বলছিলাম, 1.5 ঘন্টায় মানে পেশেন্ট একটা দাঁত নেই, 1.5 ঘন্টা বাদে দাঁত চলে এলো, খুলতে হচ্ছে না, ফিক্স, ভেরি মাচ রিওয়ার্ডিং। তার কনফিডেন্সটা যখন হ্যাঁ মানে পেশেন্টের জন্য মানে পুরো মেকওভার, তুমি কালি ঝুলি মেখে গেলে, চোখ বন্ধ করলে, তোমার মুখে মেকওভার করলে খুলে, আরে এটা কি নিউ মি, হ্যাঁ ওরকম টাইপের। এছাড়া মানে এই মানে ছিঁড়ে খাওয়ার রেস্ট্রিকশনটা বাদ দিয়ে আদারওয়াইজ লাইফস্টাইলের কোনো চেঞ্জ? না না একদম একদম না। হ্যাঁ, তবে একটা বন্ডেড ব্রিজ সম্পর্কে একটা কথা বলি, সেটা হচ্ছে বন্ডেড ব্রিজ যেহেতু কম্পোজিট দিয়ে বানানো, কম্পোজিট স্টেইন নেয়। আমি আগেও কোনো এপিসোডে বলেছি যে আমরা ইন্ডিয়ানরা একটু বেশি স্টেইনওয়ালা খাবার খাই, কালার্ড ফুড খাই, সেক্ষেত্রে ইট উইল গেট ডিসকালার্ড। বছরে একবার বা 1.5 বছরে একবার এটাকে পলিশ করতে হবে, সে তো আমাদের করতেই হবে, আমরা বাড়ি রং করলে তো পলিশ করতে, এটা পলিশ করাতে হবে, ওপরে যে স্টেনটা আছে এটা চলে গিয়ে ন্যাচারাল কালার চলে আসবে। বন্ডেড ব্রিজ, হ্যাঁ হ্যাঁ, বন্ডেড ব্রিজ ইজ এ বুন। মানে এখন বন্ডেড ব্রিজ সারা পৃথিবী জুড়ে বন্ডেড ব্রিজ, একটা অসুবিধা হচ্ছে যে আগে আমাদের এখানে ভালো ফাইবার পাওয়া যেত না, এখন গ্লোবালাইজড ওয়ার্ল্ড ভালো ফাইবার পাওয়া যায়। বন্ডেড ব্রিজ হ্যাজ বিকাম আ ভেরি গুড টুল আমাদের জন্য। টুথ রিপ্লেসমেন্টের এই সলিউশনটা আগে আমরা ভাবতাম না, আগে ভাবতাম দাঁত খোলা পড়া দাঁত লাগাতে পারবো, বা ব্রিজ কনভেনশনাল বা ইমপ্লান্ট। বন্ডেড ব্রিজটা আসাতে এটা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ। আর আরেকটা বড় অ্যাডভান্টেজ তোমাকে যেটা বললাম, বন্ডেড ব্রিজের সুবিধা হচ্ছে পাশের দাঁতগুলো যদি নড়েও আমি একসঙ্গে নড়ার ট্রিটমেন্টও করতে পারছি, দাঁতও লাগাতে পারছি। এক্স্যাক্টলি, মানে একটা 2-in-1 ট্রিটমেন্ট। 2-in-1 ট্রিটমেন্ট, অ্যাবসলিউটলি। হ্যালো স্মাইলের প্রত্যেকটা এপিসোডের মধ্যে দিয়ে আমরা কিন্তু সবসময় চেষ্টা করব আপনার স্মাইল আপনার পার্সোনালিটির একটা গুরুত্বপূর্ণ অংশ, তাই সেটাকে আপনি যাতে দীর্ঘদিন ধরে ইনট্যাক্ট রাখতে পারেন, সুন্দর রাখতে পারেন এবং অ্যাট্রাকটিভ রাখতে পারেন, তারই চেষ্টা আমরা আমাদের মতন করে করব। আমাদের কমেন্ট বক্স তো খোলা রয়েছে, প্লাস যদি ভালো লাগে আমাদের কন্টেন্ট তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের। আমরা কিন্তু থাকবো আপনার স্মাইলকে আরো সুন্দর করে তোলার জন্য সব সময় আপনার পাশে। আমাদের আজকের পর্ব শেষ হচ্ছে এখানেই, তবে ফিরে আসছি নেক্সট উইক আরো একটা নতুন পর্ব নিয়ে। টিল দেন সবাই ভালো থাকুন আর স্মাইল করতে থাকুন।